নমস্কার। নমস্কার। বন্ধু কথার তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আপনারা ইতিমধ্যেই চেনেন জয়দীপ সেন। জয়দীপ আমার থেকে একটু ছোট, মানে একটু না, ভালোই ছোট, কিন্তু সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে ভ্রাতৃস্থানীয়র থেকেও বেশি বন্ধুস্থানীয়। বন্ধু, তাই জন্য বন্ধু কথাতে তুই আজকে এসেছিস। এক্স্যাক্ট। ভালো কথা। আমি এবার তুই বলি, ও আমাকে তুমি বলিস। কিন্তু আগের দিনে অনুষ্ঠানে কি করেছিস? হ্যাঁ, ওটা একটু ফর্মাল ছিল বলে। ফর্মাল বলে তুই আমাকে হ্যাঁ, আপনি করে বললি? মানে এবং আপনিটা বলতে আমাকে বেশ এফর্ট দিতে হচ্ছিল। আসলে তুমি বলে অভ্যেস। এখন এই কথাটা শুনলাম বহুকাল পর। কারণটা বলি, তুই জানিস আমি একটা দীর্ঘ সময় ছিলাম না। ফলত আমি মানে দেখ, তুই তো বন্ধু মানুষ, তোকে বলতে অসুবিধা নেই, দ্বিধা নেই, আপনাদেরও বলতে কোনো দ্বিধা নেই, যে ভারতবর্ষ, যে পশ্চিমবঙ্গকে রেখে 2002 সালে আমি বেরিয়েছিলাম, 16 এবং তারপরে 18-তে ফিরে এসে সম্পূর্ণ অচেনা লেগেছে আমার। দেখো, এই অচেনা লাগাটা খুব স্বাভাবিক। আমাদের যারা আমরা এখানে আছি তাদের আমাদের অচেনা লাগছে না, তার কারণ আমাদের ব্যাপারটা ধীরে ধীরে ট্রানজিশনটা সয়ে যাচ্ছে বলে। ট্রানজিশন বলতে যা দেখতে পাচ্ছি চারপাশে, তোমার কাছে যেটা আমাদের কাছে ট্রানজিশন মনে হচ্ছে, তোমার কাছে একটা সি চেঞ্জ মনে হচ্ছে। হ্যাঁ, মানে তার কারণ তুমি তো বহুদিন বাইরে, আমি বুঝতেই পারছি না। তুমি এই ট্রানজিশনের যে ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট ধাপগুলো, সেগুলো তুমি স্কিপ করে যাচ্ছ। তুমি একটা জিনিস দেখে গেছো একটা 5 বছরের বাচ্চাকে, এসে দেখছো সেটা 20 বছরের বাচ্চা, 20 বছরের লোক। তোমার কাছে এই জিনিসটা হচ্ছে। কিন্তু আমরা তো 5 বছরের বাচ্চাটাকে রোজ একটু একটু করে হাঁটতে, স্কুলে যেতে, সেখান থেকে কলেজে যেতে দেখছি। মানে আমি এটা একটা অ্যানেকডোট দিলাম। আমি বলতে চাইছি যে আমরা রোজ এই চেঞ্জের সঙ্গে ঝেলছি বলে, ডিল করছি বলে আমাদের হয়তো সেরকম শক লাগছে না। তাই তুই কি বলতে চাইছিস যে একটা বিপুল পরিবর্তন বা ট্রানজিশন আমি দেখতে পাচ্ছি, অবশ্যই নেগেটিভ ট্রানজিশন, অ্যাবসলিউটলি পজিটিভ ট্রানজিশন নিশ্চয়ই নয়। এইখানে আমার একটা মানে খটকা লাগছে জয়দীপ। তুই বলছিস যে এটা আমাদের সয়ে গেছে। কি করে সয়ে যায় রে? না, সয়ে যাওয়াটা, তুই একটু একটা কথা বললি যে তোমাকে আপনি বলতে আমার রীতিমতো কষ্ট হচ্ছিল। এই যে মূল্যবোধটা, এই যে ভালোবাসার বা স্নেহের বা শ্রদ্ধার যে মিনিমালিস্টিক প্রকাশ, সেটা আজকে এই ফেসবুক জমানার, টুইটার, হোয়াটসঅ্যাপ জমানার, বা আজকের তোর তথাকথিত রিল জমানা, বোধহয় একটা রিল দ্যাটস আ মিনাস। হ্যাঁ, এই জমানার লোকজন তারা কি জানে এই মূল্যবোধটুকু? দাদা, একটা জিনিস তোমাকে বলি, আমি সয়ে যাওয়া কথাটা যে বললাম সেটা মানে একটু ওভার সিম্পলিফিকেশন হয়ে গেল। আমি যেটা বলতে চাইছিলাম সেটা যে সয়ে গেছে মানে কি, তুমি রোজই একটা সিঁড়িতে ধপধপ করে পড়ছো, তুমি 3 তলা থেকে 1 তলায় পড়ছো না, তার ফলে ব্যথাটা পশ্চাতে একটু কম লাগছে। আর তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তুমি 3 তলা থেকে দুম করে 1 তলায় পড়ছো, তাই জন্য তোমার একদম সারা গায়ে ব্যথা হচ্ছে। এই চেঞ্জটা দেখে, তোমার চেঞ্জটা দেখা আর আমাদের চোখ দিয়ে চেঞ্জটা দেখা, এটা আলাদা হচ্ছে। তার কারণটা হচ্ছে তুমি একবারে ধপাস করে পড়ছো, আর আমরা রোজ একটু একটু করে পড়াটা দেখছি। এই যে রোজ একটু একটু করে দেখছিস, দেখে কিরম লাগছে? মানে আমি আরেকটা ব্যাপারে লক্ষ্য করেছি জয়দীপ, আজকে কিন্তু শুধু আমি একা প্রশ্ন করবো, তুই উত্তর দিবি এরকম নয়। তোর যদি প্রশ্ন থাকে ইউ ক্যান, হ্যাঁ নিশ্চয়ই। বা তোর যদি কিছু কোনো ব্যাপার, ধর এরকম হতে পারে, দর্শকরা, অনেক রকম দর্শক আছেন আমাদের, তারা হয়তো বললেন যে আপনারা তো এই দিকটা বাদ দিয়ে গেলেন। আমরা এখানে কথা বলবো মূলত সমাজ এবং জীবন, এই দুটো নিয়ে। ব্যক্তি জীবনের পরিসরেও দরকার পড়লে ঢুকে পড়বো, নিশ্চয়ই, সবসময় হয়তো নয়, কারণ ব্যক্তি স্বাতন্ত্র্য ব্যাপারটাতে আমি খুব মূল্য দিই এবং পছন্দ করি যে মানুষ সেটাকে মূল্য দিক। ব্যক্তি স্বাতন্ত্র্য জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পার্সোনাল স্পেসে ঢোকা উচিত নয়। হ্যাঁ, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আজকের সময়ে ফেসবুক আসার পর থেকে আমি লক্ষ্য করে দেখছি যে ব্যক্তিগত পরিসরেও সাংঘাতিকভাবে ঢুকে পড়েছে সমাজ। যে সমাজটা এক্সিস্ট করে কিনা আমি জানি না, লোকগুলো হয়তো এক্সিস্ট করে, তারা বিভিন্ন নামে, ছদ্মনামে এক্সিস্ট করে, কিন্তু তারা এসে তোমার ব্যক্তিগত পরিসরে বিভিন্নভাবে তোমাকে ইরিটেট করছে, কখনো কখনো হয়তো আনন্দ দিচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু খুব শকিং জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা। দেখো দাদা, একটা জিনিস বলছি, তুমি এতদিন ছিলে না বলেই হয়তো তোমার এই জিনিসটা শকিং লাগছে। ইট ইজ নট শকিং ফর মি, ইট ইজ রাদার পেইনফুল। ইট ইজ পেইনফুল ফর ইউ অ্যাজ ওয়েল। হ্যাঁ নিশ্চয়ই, বাট তুমি শকড হচ্ছে, আমি শকড হচ্ছি না। কারণ এই যে
পড়া, একটা একটা সিঁড়ি করে পড়া, সেটা আমার কাছে এটা পড়া, আমি জাজমেন্টাল হতে পারি না, কারুর কাছে এটা হয়তো উত্তরণ। একটা রিল বানিয়ে রাস্তার মাঝখানে ধেই ধেই করে নেচে 1 মিলিয়ন ভিউ পাওয়া, সেটা কারুর কাছে বড় অ্যাচিভমেন্ট হতে পারে। তো এই যে এই পরিবর্তনটা আমার কাছে ভীষণ পেইনফুল। তার কারণ হচ্ছে মানুষ তো বিভিন্ন, লাইক তুমি বা আমি আর তুমি, আমাদের বয়সের ডিফারেন্স খুব নয়, আমরা একই রকম সামাজিক, একই প্রজন্মের মানুষ, একই প্রজন্মের মানুষ, আমরা একই সামাজিক এবং রাজনৈতিক ইকোসিস্টেম থেকে আমরা উঠে এসেছি, মানে ইকোসিস্টেমের মধ্যে আমরা বড় হয়েছি, উঠে এসেছি। এবার সেখানে আমরা একটা ফেজের মধ্যে দিয়ে, চেঞ্জের মধ্যে দিয়ে গেছি, আমাদের সমাজটা গেছে, সেটা আমরা প্রত্যক্ষদর্শী। তার ভালো দিকও থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে, কিন্তু একটা জিনিস হয়েছে, ডেকাডেন্স, যেটাকে আমার মনে হয় ডেকাডেন্স, সেটা যেরকম আগে হয়তো একটা স্লো প্রসেস ছিল, একটা অন্তঃসলীলা ফল্গু ধারার মতন ছিল, মানে ক্ষয় আর কি, ক্ষয়টা আগে যেটা ক্ষয় ছিল, এরোশন ছিল, আগে ক্ষয়টাকে হয়তো সম্মুখ থেকে দেখা যেত না, ওটা এরোশন ছিল। আর এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ডেমোলিশন। এরোশন আর ডেমোলিশন, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। মানে আচ্ছা, সমাজ কি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে, নাকি এখনো লোকে বলবে যে সময় আছে বিধ্বস্ত হতে? আমার তো মনে হয়, আমি তো দেখে মনে হচ্ছে আমার মূল্যবোধ আমিতে চলে গেছে, শিক্ষা কোনো রকম তার মূল্য নেই। আচ্ছা, সংস্কৃতি শেষ হয়ে গেছে। একটু সংস্কৃতির জায়গাটা কথা বলে নিতে পারি আমরা। এই যে বাংলা সিনেমা, সাহিত্য, কবিতা, থিয়েটার, যাত্রা তো উঠে গেছে, যাত্রা নিয়ে কথা বললাম। বাংলা সাহিত্য, বাংলা সিনেমা আর বাংলা কবিতা নিয়ে আমি কি বলবো বলো, একটা সাবস্ট্যান্ডার্ড জিনিস নিয়ে এখন আলোচনা করতে হবে। মানে প্রচুর লোকজন, কেউ যদি এই প্রোগ্রামটা দেখে, সে আমাকে স্নব, হাই নোজ এইসব কথা বলবে। না, আমি তো বলবো না তোকে, আমি তো বলবো না। আমরা যে আপনিও বলবেন না, তাই না? আমরা যে সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে বড় হয়েছি, সেই সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে সেটা আমাদের মাইন্ডসেটকে তৈরি করেছে, আমাদের রুচি তৈরি করেছে, তার সঙ্গে আজকে আমি মেলাতে পারি না। আমার পছন্দ হয় না জিনিসটা। এখন দেখুন, পছন্দ হওয়া না, আজকে আমি বাংলা সিনেমা যেটা হয়তো হাউসফুল চলছে, মানে যাই চলছে আজকে, আমি একটা ছোট জিনিস লোকে কালো টাকা সাদা করতে সিনেমা করে, অথবা কারো যদি মহিলার প্রতি আকর্ষণ থাকে, মহিলাদের প্রতি তারা সিনেমা করে, টাকা লাগায়, যাদের অতিরিক্ত টাকা আছে, কালো টাকা আছে, তারা লাগায়, সিনেমা হলে সেগুলো চলে না, সিম্পলি চলে না, কেউ দেখে। হ্যাঁ, দেখো দাদা, সিনেমা, বাংলা সিনেমা, আমি বেসিক্যালি কিন্তু মুভিজ দেখতে ভীষণ ভালোবাসি। আমি এখনো মুভিজ দেখি, আমি খুব ভালোবাসি, প্রতিদিন অন্তত একটা দুটো সিনেমা দেখার চেষ্টা করি। আমি মানে আমার ট্যাবে প্রচুর মুভিজ লোড করা থাকে, তো আমি যখন ফ্লাইটে থাকি, সেগুলো লোড করা থাকে বলে আমি ফ্লাইটে ওই মুভিগুলো দেখতে দেখতে সময় কেটে যায়। তো এবার একটা জিনিস আমি বলি, এই যে বাংলা মুভি বলুন, বাংলা কবিতা বলুন, কেন বলছিস, মানে দর্শকদের, হ্যাঁ, মানে বাংলা কবিতা, বাংলা সাহিত্য বা বাংলা সিনেমা, এই জিনিসগুলো, এই তিনটে মিডিয়াম আমি আগের সঙ্গে এখন কোনো মিল খুঁজে পাই না। এবং এর একটা জিনিস আমি মানে আজকে আমরা আড্ডার ছলেই গল্পটা করছি, আড্ডাই দিচ্ছি, একটা জিনিস আমি কয়েক জায়গায় বলেছি, কিন্তু এই জায়গাটা আমি মনে হয় না যে কেউ এইভাবে সেটা ভেবেছেন কিনা। এই যে বাংলার বিনোদন জগৎ, বাংলা সংস্কৃতি জগতে যে একটা অবক্ষয় হয়েছে, আমার দৃষ্টিতে অবক্ষয় হয়েছে, কারুর কাছে এটা বিশাল উন্নতি মনে হতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। হ্যাঁ, আমার কাছে যেটা অবক্ষয় মনে হয়, তার একটা কারণ হতে পারে যে শিল্পকে একটা লেভেলের পরে ন্যারেটিভ ছড়ানোর জন্য ইউজ করা, একটা লেভেলের পরে ন্যারেটিভ ছড়ানোর জন্য ইউজ করা। আপনি দেখবেন পৃথিবীর যে কোনো শিল্প এবং সাহিত্য, সেইটা অমর হয়েছে, সার্বজনীন হয়েছে, যখন তার মধ্যে একটা কি বলবো, একটা ইটারনাল
অ্যাপিল আছে, একটা একটা শাশ্বত, আমি শব্দটা খুঁজে পাচ্ছিলাম না, শাশ্বত এবং ইতিবাচক একটা কোনো মেসেজ আছে, একটা মেসেজ আছে, আর যে মেসেজটা নতুন, যেটা আগে ছিল না, যে এবং যে মেসেজটা সার্বজনীন, যে মেসেজটা যেটা কোনো বিশেষ ইজমের দ্বারা বাহিত নয়, মানুষের অন্তঃস্থলকে নাড়া দেবে। আমি আপনাদের একটা ঘটনা বলি। আমার খুব জীবনে একবার সৌভাগ্য হয়েছিল ভিএস নাইপালকে শোনার। আচ্ছা। এবং ভিএস নাইপালকে শোনার আমার একটা সৌভাগ্য হয়েছিল, সেটা আমি ইউকেতে শুনেছিলাম। তো উনি যে ভারতীয় ডায়াসপোরা, তারা ভিএস নাইপালকে একটা লেকচার ট্যুরে ডেকেছিলেন। উনি একটা ইউনিভার্সিটিতে এসেছিলেন, অক্সফোর্ডে কিছু লেকচারের জন্য এসেছিলেন। তারপরে অনাবাসী ভারতীয়রা ওনাকে ডেকেছিলেন। তো উনি এই অনাবাসী ভারতীয় এবং তাদের ভারতের সঙ্গে রুট নিয়ে একটা ছোট্ট কিন্তু ভীষণ মনোজ্ঞ একটা বক্তব্য রেখেছিলেন। ইট ওয়াজ বেসিকলি নট আ লেকচার শো, ইট ওয়াজ বেসিকলি আ ডিনার পার্টি। সেখানে ওনাকে কিছু বলতে বলা হয়েছিল। তো উনি ওখানে একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে লিটারেচার, সাহিত্যকে কালজয়ী হবে যদি সেটা কোনো শাশ্বত ধারণাকে ধারণ করে। অবশ্যই আজকে বাংলা সাহিত্যে, বাংলা মুভিতে, বাংলা কবিতায় এই শাশ্বতের কোনো আভাস তুমি পাও? আজকাল তো সবটাই একটা বিশেষ ধারার দ্বারা বাহিত হয়। আমি তো পাই না। আমি জাস্ট ভিএস নাইপালের কথাটায় আসি। উনি বললেন যে শাশ্বত, দ্য এটার্নিটি, দ্য রেজোনেন্স অফ এটার্নিটি ইন লিটারেচার। উনি একটা উদাহরণ দিলেন, সেটা হচ্ছে যে রামায়ণ। বলেছে যে ক্যারিবিয়ানসে তো প্রচুর মানুষ আখের খেতে চিপ লেবার হিসেবে এসেছিল, এবং সেখানে আসার পর তাদের যে জিনিসটা সবার আগে বন্ধ হতো সেটা হচ্ছে দেশে ফিরে যাওয়ার পথ। এবং আখের খেতে সারাদিন হাড় ভাঙা খাটুনি, পিঠে চাবুক। আখের ক্ষেত মালিক তারা শ্বেতাঙ্গ হতেন, মানে ওয়েস্টার্নার হতেন, কখনো ব্রিটিশ, কখনো হিসপ্যানিক, স্পেন পর্তুগালের লোকজন। তো সেই সারাদিন হাড় ভাঙা খাটুনি এবং সেই সারাদিন বঞ্চনা, অত্যাচার বা অপমান, একজন কালা আদমি হওয়ার অপমান, ঔপনিবেশিক একটা উপনিবেশের সাবজেক্ট হওয়ার অপমান, সেসব কিন্তু তাদের ভুলিয়ে দিত যখন তারা সন্ধেবেলা আগুন জ্বালিয়ে সেটাকে ঘিরে বসতেন এবং তুলসীদাসের রামায়ণের চৌপাই গাইতেন। ওই হয়তো 1000 লোকের সঙ্গে একটা তুলসীদাসের রামায়ণ এসেছিল। ব্যাপারটা হচ্ছে এবং সেইটাই, হ্যাঁ, এস ওয়াজেদ আলীর সেই ট্র্যাডিশন সমানে চলছে। মানে এই যে এই ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে বিভূতিভূষণ লিখছেন যে গভীর জঙ্গলের মধ্যে, আরণ্যকে গভীর জঙ্গলের মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে। সে জঙ্গলের মধ্যেই থাকে, একটা কুটির তৈরি করে থাকে। বলে যে এখানে থাকো তুমি? বলে আমি এখানেই থাকি, এবং আমার এটাই তো, আর তো আমার কোনো ইয়ে নেই। আমাকে কেউ খাবার টাবার দিয়ে খাই গ্রামের থেকে, বা জঙ্গলের ফলমূল জোগাড় করে খাই। বাঘটাকে আমাকে কিছু বলে না। গভীর অরণ্যে সঙ্গী কি? একটি জলের কুঁজো, একটি চৌপায়া, তাও সেটা কাঠকুটা দিয়ে তৈরি। আর সেখানে বিছানা বলতে কিছু নেই। জলের কুঁজো আছে একটি, এবং তার সঙ্গে পানপাত্র আছে একটা ছোট গ্লাসের মতো কিছু, আর একটা রান্না করার চুলো, আর কি আছে? একটা রামচরিত মানুষ, একটি বই, রামচরিত মানুষ। বলে এটা তো তুমি, মানে রামচরিত মানুষ পুরোটা। তো বলছে যে তুমি এটা পড়ো, আপনি এটা পড়েন? বলে হ্যাঁ বাবুজি, প্রতিদিন পড়ি। আপনার তো পড়া? বলে তাও আমি পড়ি। আমি একবার ট্রেনে একটা লোককে এনকাউন্টার করেছিলাম, জয়দীপ। মুখোমুখি বসে আছেন ভদ্রলোক, মাথায় চৈতন্য, মানে আমি এটা বলছি সময়টা হচ্ছে 8 দশকের শেষের দিক। তো ট্রেনে উল্টো দিকে বসে আছেন, লোকাল ট্রেনে, বর্ধমান যাচ্ছি, মাথায় চৈতন্য, উনি একটা বই পড়ে যাচ্ছেন। আমার উল্টো দিক থেকে মনে হচ্ছে প্রত্যেকটা পাতার মধ্যে একই জিনিস লেখা আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। তারপরে আমার একবার খটকা লেগেছে, তো আমি উঠে সিগারেট খাওয়ার অছিলায় দেখছি প্রতিটি পাতায় লেখা আছে রাম 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 রাম। উনি জব করছেন, উনি ওইটাই পড়ে যাচ্ছেন, প্রতিটি পাতা উল্টাচ্ছেন, প্রতিটি পাতা পড়ছেন এবং উল্টাচ্ছেন। ইফ ইউ ফলো হিজ আইজ, প্রতিটি অক্ষর উনি পড়ে যাচ্ছেন। এইখানে মনে পড়ে যাচ্ছেন রাম 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 রাম। ভিএস নাইপাল যে কথাটা বলে যে শাশ্বত, চিরন্তন, এটাই হচ্ছে যে এটাই ভারতবর্ষ। এটা বলছে যে
যখন তো ওই ক্যারিবিয়ান যে লেবাররা, ভারতীয় লেবাররা, তারা যখন ঘিরে বসে একজনই হয়তো পড়তে জানতো, সে চৌপাই পড়তো, তখন সবাই কিন্তু শ্রীরামচন্দ্রের জঙ্গল থেকে, বনবাস থেকে দেশে ফেরার, বাড়িতে ফেরার যে জার্নিটা, তার সঙ্গে নিজেকে একাত্মবোধ করতো। ঠিক। তো এটাই হচ্ছে চিরন্তনতা, এটাই হচ্ছে শাশ্বত। সুতরাং যদি সাহিত্য হতে হয়, তুমি যুগে যুগে তার সঙ্গে সিনেমা হতে হয়, যদি তোমার একটা উদাহরণস্বরূপ বলি, আমরা একটা কমার্শিয়াল ফিল্ম, লেটস পিক দ্যাট আপ, একটা কমার্শিয়াল ফিল্ম, হ্যাঁ, যে ছবিটা রীতিমতো পয়সা রোজগার করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, আনন্দ আশ্রম, হিন্দিতে হয়েছে, বাংলাতে উত্তম কুমার ছিলেন। এবারে দেখো তাতে কি হচ্ছে, শেষে গিয়ে একটা কিসের কথা বলছো, একজন মারা যাচ্ছে, মৃত্যু, ইত্যাদি ইত্যাদি, তারপরে কি না, আনন্দ আশ্রমে আমাদের ফিরে আসতে হবে, দিস ইজ আওয়ার স্পেস টু লিভ। সে আনন্দ আশ্রমটা কি না, তোমার গৃহ, যে তোমাকে আশ্রয় দিয়েছে, তোমার পূর্বপুরুষকে মানে এইটাই আমার, আমি কিন্তু আজকে এত বছর পর, ছবিটা বোধ হয় 79 সালে রিলিজ করেছিল কিনা আমি জানি না, আমি তখন খুবই ছোট, তো সেই ছবিটা আজকে এত বছর পরে রেফার করতে পারছি, আমার মনে পড়লো হঠাৎ করে। হ্যাঁ, তোমার এই কথায় একটা কথা মনে পড়লো আমার। কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটি গান শেয়ার করেছিলাম, আপনারা সবাই শুনেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, আর কত দূর বলো মা, পথের ক্লান্তি, মরুর তীর্থ হিংলাজ মুভির গান। তো আমি এই গানটা শেয়ার করেছিলাম। দেখুন, একেই বলে সার্বজনীনতা, একেই বলে যে শাশ্বততা। তো এটা একটা কত বোধহয় 60-70 বছর আগের মুভি, 60 বছর আগের মুভি অ্যাটলিস্ট হবে, এবং সিনেমাটোগ্রাফি খুব ভালো নয়, একটা স্টুডিওর মধ্যে সেট বানিয়ে করা, কিন্তু যে স্টোরি টেলিং, যে জার্নি। তো আমার এক বন্ধু, তিনি অবাঙালি, তিনি বাংলা ভাষা বলতেও পারেন না, তিনি বুঝতেও পারেন না, তিনি ওই গানটা শুনে কিভাবে, তিনি ওই গান 1959 সালের ছবি, 1959 মানে 2024, 64 বছর, আমি মোটামুটি ঠিকই বলেছি, 60 বছর আগের ছবি। তো তিনি আমারই বয়সী, তিনি ওই গানটি শুনে সে খুঁজে খুঁজে কোথা থেকে মরুতীর্থ হিংলাজের পুরো মুভিটা জোগাড় করেছে, করে কিছু সফটওয়্যার লাগিয়ে তার ওই সাবটাইটেলস ইংরেজিতে করেছে, এবং পড়ে সে ফেসবুকে মরুতীর্থ হিংলাজের একটা রিভিউ দিয়েছে। অত ভালো রিভিউ আমি মরুতীর্থ হিংলাজ মুভিটার খুব কমই রিভিউ হয়তো পড়েছি আমি, বা হয়েছে, অত ভালো রিভিউ একজন অবাঙালি, আমার বয়সী, এই মিড 40s একজন ভদ্রমহিলা, যার বাংলার সঙ্গে কোনো কানেকশন নেই, তিনি রিভিউ লিখেছেন। আমি অত ভালো রিভিউ কিন্তু আমি পড়িনি, মানে আমি রিভিউটা তোমার সঙ্গে শেয়ার করবো। অসাধারণ রিভিউ লিখেছে। তো আমি এটাই বলছি যে শাশ্বততা, বা তুমি একটা, মানে তুই ভাব 1959 সালে, 64 বছর আগে, তোর আমার জন্মের বহু আগে একটা ছবি রিলিজ করেছিল, সেই ছবিটা এখনো মানুষ তাই নিয়ে রিভিউ করছে। তাহলে এইটা যদি ক্লাসিক না হয়, হ্যাঁ, তাহলে আজকে তুই আমাকে বল, সুপ্রিয়দা অমুকটা কিন্তু ক্লাসিক, তুমি দাদা এটা অস্বীকার করতে পারবে না, একটা নাম বল, একটা। দাদা আমি বলতে পারবো না, আমি একটা নাটক নেই। আচ্ছা, একটা সময় ছিল সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এমনকি তারপরে মনোজ রায়, কুমার রায়, এরাও যথেষ্ট, মনোজ মিত্র, কুমার রায়, এরাও যথেষ্ট ভালো কাজ করেছেন। হ্যাঁ, তরুণ রায়, দেবরাজ রায়ের পিতা, তারাও ভালো কাজ করেছেন। তারপরে নাটকের স্রোতে এখন কি, এখন সেখানে এক ধরনের মাফিয়া তন্ত্র। না, একটা জিনিস তোমায় বলি, ওই তোমাকে আমি যেটা বললাম না, দেখো, আমি এই সূত্রে একটা কথা বলি, আবার জনগণ আমার উপর খেপে যাবেন, তোমার আরো বন্ধু বান্ধবরা আমার উপর খেপে যাবেন, মানুষকেই বল। তো সেটা হচ্ছে, আমি কিন্তু ঘোরতর ক্যাপিটালিস্ট মানুষ। হ্যাঁ, আমি কিন্তু ঘোরতর ক্যাপিটালিস্ট মানুষ। আমি কমিউনিস্ট নোস, আমি কমিউনিস্ট নই, মানে কমিউনিজম তো ইজ আনাদার গডলেস আব্রাহামিক কাল্ট, ওটার কথা ছেড়ে দাও। তুই তার সঙ্গে দূরান্ত অব্দি তোর কোনো, হ্যাঁ, আমি ঘোষণা করতে হবে তো। হ্যাঁ, মানে আমি কমিউনিস্ট, সোশ্যালিস্ট ওইসব কিচ্ছু নই। আমি একটা জিনিস সোজা কথায় বিশ্বাস করি, ক্যাপিটালিস্ট। হ্যাঁ, আমি একটা জিনিস বিশ্বাস করি যে ধনতান্ত্রিক, আমি ধনতান্ত্রিক মানুষ, ধনতান্ত্রিক মানুষ। আমি বিশ্বাস করি যে ঠেলাওয়ালা আর আইনস্টাইন কখনো একপার হতে পারে না। ঠিক আছে, তাদের মেধা যেমন এক নয়, তাদের লাইফস্টাইলও এক হতে পারে না, তাদের এন্টারপ্রাইজও এক নয়, ফলে তাদের লাইফস্টাইল এক হতে পারে না। ওটা হলে আমরা ডারউইনকে অস্বীকার করব,
কম্পিটিশন। তো এবার যাক, আমি ওটাই বললাম, আমি কথাটা এই জন্য বললাম, সেটা হচ্ছে যে তুমি যদি প্যাট্রোনাইজ করো, আজকে শিল্প সাহিত্য কিন্তু প্যাট্রোনাইজেশন ছাড়া দাঁড়াতে পারে না, প্রপার প্যাট্রোনাইজেশন ছাড়া দাঁড়াতে পারে না। এবং আগেকার দিনে তুমি দেখো দাদা, আমি খুব ক্লাসিক্যাল চলে যাচ্ছি না, আমি ক্লাসিক্যাল থেকে আজকের কথা বলছি। সোভিয়েত সাহিত্য তো বিশ্ব সাহিত্যে একটা বিশাল জায়গা অকুপাই করে আছে। সোভিয়েত সাহিত্য বলবো না, রাশিয়ান সাহিত্য। আজকে আমরা ছোটবেলায় ওই সোভিয়েট রাশিয়া, সোভিয়েট দেশ, মিশা বলে একটা আমাদের বাচ্চাবেলায় পত্রিকা ছিল, তো সোভিয়েত প্রোপাগান্ডা ভীষণভাবেই ভারতে পুশ করা হয়েছে। এবং আমরা ছোটবেলায় কংগ্রেস সেটা করেইছে, আমরা সাবস্ক্রিপশন ভারতে প্রতিটি কন্ডম বিক্রি হয়েছে, তার থেকে সোভিয়েত রাশিয়া টাকা পেয়েছে। ভারতের প্রতিটি বুলেট বিক্রি হয়েছে, তার থেকে সোভিয়েত রাশিয়া। হ্যাঁ, তো প্রোপাগান্ডাতে ঘটেছে, এগুলো 6 দশকে ঘটেছে। ভীষণ ভীষণ ইনভেস্টমেন্ট ছিল সোভিয়েত রাশিয়ার ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আরও বেশি ছিল। তো এবার যেটা আমি বলি আপনাকে, আমি একটা জিনিস লক্ষ্য তখন হয়তো চোখে পড়েছে, পরে যখন বয়সে বড় হলাম, সাহিত্য নিয়ে আরও বেশি চর্চা করতে শুরু করলাম, একটা জিনিস দেখলাম যে রাশিয়ান লিটারেচারের যত স্টলওয়ার্ডস, তারা হয়তো অনেকে লিখেছে কমিউনিস্ট রেজিমটা আসার পরে, লেনিন আসার পরে লিখেছেন, কিন্তু তারা কিন্তু প্রোডাক্ট প্রি কমিউনিস্ট এরার। সেটা তুমি পুশকিন থেকে শুরু করে, টলস্টয় থেকে শুরু করে, চেকভ থেকে শুরু করে, তুমি ম্যাক্সিম গোর্কি বলো, ম্যাক্সিম গোর্কির অনেক অ্যাডভান্সড এই যে কমিউনিজম এসছে। ম্যাক্সিম গোর্কি মাদার লিখেছিলেন কমিউনিজম আসার পরে নয়, ম্যাক্সিম গোর্কি মাদার গল্পটা লিখেছিলেন কিন্তু জারের সময়। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, ধনতন্ত্রের একটা সুবিধা আছে, একটা গুণ আছে, সেটা হচ্ছে তোমার চিন্তা, তোমার সৃষ্টিশীলতার উপরে কিন্তু তারা লাগাম দেওয়ার চেষ্টা ধনতন্ত্রে হয় না। কারণ ধনতন্ত্র ইজ মার্কেট ড্রিভেন, হোয়াট এভার ইজ গুড দ্যাট উইল সার্ভাইভ, দ্যাট উইল সেল। সো এক্সেলেন্সের একটা জায়গা থাকে, কিন্তু তুমি যেই মানুষের সৃষ্টিশীলতাকে রেজিমেন্ট করার চেষ্টা করবে, তুমি যেই তার মধ্যে তুমি ন্যারেটিভ ঢোকাবার চেষ্টা করবে, তুমি হ্যামলেটের মধ্যে সর্বহারা ঢোকাতে গেলে সেটা হয়তো একটু গিমিক আসলো, 3-4টে নির্বোধ জিনিসটা বকচ্ছপ হয়ে যাবে। হ্যাঁ, বকচ্ছপ হয়ে যাবে, মানে মিডিয়া 4টে নির্বোধ তাই নিয়ে 4টে ফিচার করে ফেললো, কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে জিনিসটা দাঁড়াবে না। মানে তুমি তো ঠেলে দাঁড় করাতে পারো, কিন্তু সেটা দাঁড়াবে না। সেই চেষ্টাগুলো চলছে বলেই আজকের যে সাহিত্য, আজকে যে সিনেমা, আজকে যে কবিতা, আজকে যে থিয়েটার, এগুলো প্রত্যেকটা একটা কোনো মতবাদ নিয়ে কথা বলছে, এবং সেখান থেকেই তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এখানে একটা কথা আসে জয়দীপ, মহাকালের সম্মার্জনী বলে একটা শব্দ আছে, এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার লেখাতে খুব ব্যবহার করতেন। মহাকালের সম্মার্জনী তিনি বলতেন এরকম ভাবে যে মহাকালের অক্ষিপটল আর মহাকালের সম্মার্জনী, সম্মার্জনী মানে ঝাঁটা, মানে সুনীল গঙ্গোপাধ্যায় ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ থেকে বেশি লিখেছেন প্রিন্টেড ওয়ার্ডস। সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ থেকে বেশি লিখেছেন, এটা আমি জানতাম না। আমি জানি। যখন এই তথ্যটা জানানো হয় তখন সুনীল আমার বাড়িতে জার্মানিতে, সো আই নো ইট ফ্রম দ্য হর্সেস মাউথ, যে দেখো রবীন্দ্রনাথকে আমি ছাপিয়ে গেলাম, আমিও জানতুম না আনন্দ হয়ে যাচ্ছে বেরিয়েছে, দেখো সত্যিই চেপেছিল। রবীন্দ্রনাথ থেকে বেশি লিখেছেন। 12 সালে মারা গেলেন সুনীলদা, দুর্গাপুজোর নবমীর দিন। আজকে 12 বছর পর তোকে যদি আমি 5টা উপন্যাসের নাম বলতে বলি, 10টা কবিতার নাম বলতে বলি, পারবি? ভেবে বলতে হবে। আমি প্রচুর পড়ি বলে হয়তো বলতে পারবো, কিন্তু ভেবে বলতে হবে। হয়তো 3-4টে বলতে পারবি। এখন তোকে যদি এক্ষুনি বলতে বলি 10 রাউন্ডস অফ কোয়েশ্চেন বলি, বল। না, আমি পারবো না। তুই পারবি না, তুই তখন আমাকে ভাবতে হবে। কেন বলতো? তার কারণ কালজয়ী নয়, বিস্মৃত হয়ে গেছে, মহাকালের সম্মার্জনীতে বেরিয়ে গেছে। হয়তো আমাকে যদি বলো প্রথম আলো, সেই সময়, কিন্তু আমি কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলতে পারবো। হ্যাঁ, শরদিন্দু পারবি। এবার আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পারবো। আমি সেটাতেই আসছি। মহাকালের সম্মার্জনীর কথাটা শরদিন্দু এটাই বলেছেন যে যা কিছু সৃজন হচ্ছে সময়কে পাতা ভরাতে। খবরের কাগজে তো প্রতিদিন কত কিছু লেখা হয়, পরের দিন তো প্রোগ্রামে বেরিয়ে যায়। মহাকালের সম্মার্জনী ঝাড় দিয়ে ফেলে দেয় আবর্জনা, থাকে কটায় হিরে মুক্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একটা থাকে, যেটা শাশ্বত, যাকে শাশ্বত। আজকের যে সময়টা, সেই সময়টা কিন্তু থাকবে না। এই সময়ে কোনো কিছুই মহাকালের অক্ষিপটল পুস্তকে কিচ্ছু লেখা হবে না, বরং কালিমা লিপ্ত হয়ে থাকবে।
দেখো, এটাই দুর্ভাগ্য। একটা জিনিস তোমায় আমি বলি, আমরা তো এতক্ষণ লিটারেচার, মুভি এইসব নিয়ে কথা বললাম। একটা দুটো ফ্লিপ সাইড আছে, একটা এই একই জিনিসের একটা ফ্লিপ সাইডও তোমায় দেখতে হবে। ধরো তুমি বলছো আজকে ভালো মুভি হচ্ছে না, আজকে ভালো সাহিত্য আসছে না, আজকে ভালো সাহিত্য আসছে না, ভালো মুভি আসছে না, ভালো নাটক আসছে না, তুমি এটা বলতে পারো ভালো কবিতা আসছে না। সাহিত্যের মধ্যেই পড়ছে, কবিতা আসছে না। এর বিভিন্ন কারণ থাকতে পারে, মেধার অভাব থাকতে পারে। তো আমি তো এখন লোকের মেধা নিয়ে আলোচনা করব না, কারণ আমি নিজেকে খুব বেশি মেধাবী মনে করি না। কিন্তু প্রেসিডেন্সির ছাত্র না, প্রেসিডেন্সি না, সেন্ট জেভিয়ার্স, তারপরে আগে আরো অনেক কিছু আছে। তো আমার থেকে শিক্ষিত কোটি কোটি লোক আছে, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু আমি সাহিত্য চর্চা বা শিল্প চর্চা করি বলে আমার যেটা লেগেছে যে আমি আজকের দিনেও আমি তুঙ্গভদ্রার তীরে বসে পড়তে পারবো আরেকবার। মানে আমি 100 বার পড়েছি, আমার ব্যাগে আছে। আমি 100 বার পড়েছি, আমি 101 বারও পড়তে পারবো। আমি VS নেপাল হাউস অফ মিস্টার বিশ্বাস কম করে 30 বার পড়েছি। সেটা আমি আরেকবার পড়তে পারবো, একই রকম আনন্দ নিয়ে, একই রকম তৃপ্তি নিয়ে পড়তে পারবো। কিন্তু এখনকার কোনো সাহিত্য আমার মনে হয় না আমি একবারের বেশি দুবার পড়তে পারবো। আমি একবারও পুরো পড়তে পারি না। আমি ঢুকতে পারি না, বইতে ঢুকতে পারি না, সিনেমায় ঢুকতে পারি না। মানে হয়তো 3-4টা সিন দেখে ফেললাম, তারপরে মনে হলো যে বাবা কি করছি আমি। হ্যাঁ, আর একটা অসম্ভব ভরামো, অসম্ভব অভিনয়, প্রত্যেক অভিনয় করছে, বোঝা যায়। এবং আরেকটা জিনিস তোমায় বলি, এটা বললে আমি জানি না যে লোকজন কিভাবে নেবে। তো এখন তো আমরা বলি যে চিন্তার স্বাধীনতা, ইটস আ ক্যাচ ওয়ার্ড, কিন্তু সাধারণ যে কোনো মানুষের সবচেয়ে অসুবিধার জায়গা হলো অন্যের চিন্তার স্বাধীনতাটাকে অ্যাকসেপ্ট করার। আমরা সবাই বলি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ আইডিয়াস, এই কথাটা আমরা খুব বলি, কিন্তু হোয়াট উই মিন যে ইট ইজ মাই ফ্রিডম। We are not ready to accept, acknowledge and honor, respect freedom of the person who is sitting next to you or opposite you. মানে কামিং টু দিস নোট, জয়দীপ, আজকে আমাদের সময় শেষ। আবার একটা কোনো শনিবার তো হ্যাঁ, এটা তো বিশাল আড্ডা, এটা প্রচুর চলতে থাকবে এবং আমাদের দুজনকে গালাগালি দেওয়ার খোরাক প্রচুর আরো উঠে আসতে শুরু করবে। আনন্দন টিভিতে নিয়মিত যোগ দেবেন জয়দীপ, তোর তরফ থেকে একটু বলে দে। আনন্দন টিভিতে বল, তোর বন্ধুদের, আত্মীয় আপনারা আসুন, আমরা পরে হয়তো ইন্টারঅ্যাক্ট করব। আর আজকে ও যেখানে বসে আছে কালকে আপনিও বুঝতে পারেন। এবং তাই এক্স্যাক্টলি এটা হচ্ছে বন্ধুত্বের আড্ডা, তাই নিয়ে বিভিন্ন বিষয়ে মত বিনিময়। তো আই থরলি এনজয়েড ইট। আর এই যে আমাদের মতামতগুলো শুনলেন, এটা নিয়ে খুশি হলে হবেন, গালাগাল দিলে দেবেন, গালাগাল দিলেও দিন, কিন্তু আই অনার এন্ড আই রেসপেক্ট ইওর। সাবস্ক্রিপশন করুন, সঙ্গে থাকুন, ডাকুন। আপনার টিভি, আমার টিভি, আনন্দম টেলিভিশন, দ্যাটস ইট। আমাদের চেষ্টাটার সঙ্গে। এবং একজন ভিউয়ার অফ আনন্দম টিভি, আমি চাইবো যে আপনাদেরও এই সিটে রেগুলার দেখতে। ঠিক তাই। নমস্কার।